আসসালামু আলাইকুম, স্বাগতম জামান পড়াশোনার জন্য ভয়েস ফর ডেমোক্রেসির পক্ষ থেকে। দর্শক, একটি ছাগল, সামান্য একটি ছাগল বদলে দিয়েছে জীবনধারা, তুলে এনেছে হাজারো কোটি টাকার দুর্নীতির চিত্র। সর্বশেষ সর্বশেষ সেই ছাগলকে নিয়ে ভাইরাল করা প্রকাশিত ছবির ইফাতকে নিয়ে তার মা শাম্মী আক্তার দেশ ছেড়ে পালিয়েছেন। হ্যাঁ, সেই ছাগল কাণ্ড নিয়ে অস্বাভাবিক দামের একটি ছাগলকে নিয়ে যখন ছবিটা প্রকাশ পায়, তখনই আস্তে আস্তে বের হয়তো তাকে থলের বিড়াল। কাস্টমস কর্মকর্তা ডক্টর মতিউরের অজানা কাহিনী বের হয়ে আসতে থাকে মিডিয়া জগতে। মিডিয়া কর্মী, সংবাদকর্মী, সমালোচনাকারী, রাজনৈতিক বিশ্লেষক, টিভি চ্যানেল সহ সবাই ছুটে যায় তাদের সেই অপরাধ খুঁজে বাইর করতে। একে একে বের হয়ে আসে বিশাল সম্পত্তির খবর। কি নেই তার! ইকো পার্ক, বিঘার পর বিঘা জমি, বনাঞ্চলে জমি। সর্বশেষ দেখা গেছে যে ঢাকা শহরে তার 12টি বিলাসবহুল ফ্ল্যাট আছে। এই সকল থেকে যখন দুদক বলল যে তারা সেটা তদন্তে নামবে, তখনই তারাও নড়েচড়ে বসেন। শুনেছেন সেই কাস্টমস কর্মকর্তা তার অন্য পক্ষের স্ত্রীর সাজেশন। সেই অন্য পক্ষের স্ত্রী তাকে সাজেশন দেন যে এই মুহূর্তে তুমি একটা কাজ করো, বলে দাও যে এই সন্তান তোমার নয়। সেই আওয়ামী লীগ নেত্রী এবং উপজেলা চেয়ারম্যান তার অন্য পক্ষের স্ত্রীর পরামর্শে তিনি মিডিয়াকে বলেন যে এই সন্তান তার নয়। তিনি এটা বলার সাথে সাথেই আওয়ামী লীগ দলীয় সাংসদ, আপনারা জানেন সেই নোয়াখালীর সাংসদ নিজাম হাজারি, তিনি বললেন যে শাম্মী হচ্ছে ডক্টর মতিউরের অন্য স্ত্রী। এবং তিনি এটাও নিশ্চিত করলেন যে শাম্মীর সাথে তার পারিবারিক আত্মীয়তাও আছে এবং তারা একে অন্যের মামাতো বোন এবং ফুফাতো বোন সম্পর্কে। অবশেষে সেই রোষানল থেকে, সেই তদন্ত থেকে হয়তো বাঁচার জন্য কি করলেন, তার দ্বিতীয় স্ত্রী শাম্মী তার ছেলে ইফাতকে নিয়ে গত বুধবার মধ্যরাতে মালয়েশিয়া পালিয়ে গেলেন। তারা কি করে গেলেন? যখনই কিছু হচ্ছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আপনারা জানেন বেনজিরের বিরুদ্ধে প্রকাশ পেয়েছে, বেনজির পালিয়ে গেছেন। আপনার আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে প্রকাশ পেয়েছে, আসাদুজ্জামান মিয়া পালিয়ে গেছেন। এবার সেই ডক্টর মতিউরের ছেলে ইফাতকে নিয়ে তার স্ত্রী শাম্মী আক্তারও পালিয়ে গেলেন। কোথায় দুদক? এখানে একটা কথা বলে রাখি দর্শক, তার এই সম্পত্তি অর্জনটা তার জন্য খুব কষ্টের হয়নি। কারণটা হচ্ছে তিনি ওই যে অ্যাপিলেট ডিভিশনের ট্যাক্স অ্যান্ড বেটার এটার চেয়ারম্যান ছিলেন। তো খুব সঙ্গত কারণেই বিজনেসম্যানরা যখন আসবে বাংলাদেশের প্রেক্ষাপটে, অনেকেই যথাসময়ে তাদের ট্যাক্স পে করেন না। কয়েক কোটি টাকার যদি ট্যাক্স মনে করেন ডিউ হয়ে যায়, তখন তারা কি করেন, সেটা তাদের মধ্যে দফা রফা করেন এবং হয়তো বা সেখানে তিনি কন্ট্রাক্ট করে নেবেন যে আপনার যদি 1 কোটি টাকার ট্যাক্স মাফ দিতে হয়, আপনি আমাকে 50 লক্ষ টাকা দেবেন, আপনার 50 লক্ষ টাকা মাফ হয়ে যাবে। এইভাবেই অতি সহজেই তিনি গড়ে তোলেন সম্পত্তির বিশাল সাম্রাজ্য। এই মতিউর রহমানকে নিয়ে অবশ্য অনেক সমালোচনা আছে। আমি বিভিন্ন মিডিয়ায় খোঁজ করে দেখলাম, বলা হচ্ছে তিনি নাকি ছাত্র জীবনে ছাত্র শিবির করতেন, পরবর্তীতে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর বিএনপির সাথে ভিড়েন এবং এখন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2014-এর পর থেকে বিশেষ করে তিনি আওয়ামী লীগের ঘরানায় আছেন। এবং তিনি নিজেও বলেছেন যে তিনি জাহাঙ্গীর কবির নানকের পিএস ছিলেন এবং তার স্ত্রী এই সরকারের ডামি উপজেলা চেয়ারম্যান অনির্বাচিত হয়েছেন এবং জেলা আওয়ামী লীগের একটি বড় দায়িত্বশীল পদেও আছেন তার স্ত্রী। কাজেই তার বিতর্কিত ভূমিকা যদি এটা সত্যি হয়ে থাকে, হতেও পারে, তবে আমাদের আর বুঝতে বাকি নেই তার এই হ্যাডমটা কোথায়। তিনি কোথায় এই অপরাধ করার সাহস পাচ্ছেন? মূলত সরকারি দলের ছত্রচ্ছায়ায়। তবে প্রশ্নটা সেখানে নয় দর্শক। একজন অপরাধীকে আমরা সমাজে শনাক্ত করতে চাই অপরাধী হিসাবে,
আমরা যখন বিচার করতে চাই, বিচার চাই, আমাদের চাওয়া উচিত নয় ছাত্র শিবিরের বিচার করা, ছাত্র দলের বিচার করা, ছাত্র লীগের বিচার করা। আমাদের চাওয়া উচিত একজন অপরাধী, সে যে দলেই থাকুক, যে সাইনবোর্ড নিয়ে থাকুক না কেন, তাকে বিচারের আওতায় আনতে হবে। বিকজ এন্ড অফ দ্য ডে আমাদের মনে রাখতে হবে, এভরিওয়ান ইজ ইকুয়াল ইন দি আই অফ দ্য ল, and no one can avoid the law and order and constitution. আইনের চোখে সবাই সমান। আইন, আদালত এবং সংবিধান কেউ অবজ্ঞা করতে পারবে না। একবার চিন্তা করুন, কলেজ পড়ুয়া একটা ছেলে, 21-22 বছর বয়স, তার যে দামি গাড়ির যে আপনারা দেখেছেন 4টি বিলাসবহুল গাড়ি তার আছে ব্যবহারযোগ্য, তার অ্যাকাউন্টে এত কোটি টাকা কিভাবে আসে? একবার চিন্তা করুন তো। এগুলা তদন্ত করে আমি তো মনে করি দুদকের তাৎক্ষণিকভাবেই জরুরি ভিত্তিতে তাকে আইনের আওতায় নেওয়া উচিত ছিল, কিন্তু এখন সে দেশ ছেড়ে পালিয়েই গেছে। তবে এখন এটা পুরোপুরিভাবে নিশ্চিত হওয়া যায়নি দর্শক, তারা কি কারণে দেশ ছাড়লো, তবে হয়তোবা আরও সময়ের সাথে সাথে সব কিছুই বেরোয় আসবে। তবে যেটাই হোক, আমরা আশা করব সরকার, দুদক এই সকল একের পর এক অপরাধকে ডিফেন্স না করে, তার অপরাধীদেরকে কৌশলে দেশ ছেড়ে পালিয়ে যেতে সহযোগিতা না করে, যদি এদেরকে টুটি চেপে না ধরা হয়, যদি এদের অপরাধকে দমন না করা হয়, সমাজ একসময় কোলাপস হয়ে যেতে পারে। রাষ্ট্রীয় প্রশাসনিক যে প্রটোকল, সেটা একসময় আর কাজ করবে না, বিকল হয়ে যাবে। কাজেই তিনি শিবিরের না ছাত্রদলের না ছাত্রলীগের ছিলেন, এটা না ভেবে তাকে আইনের আওতায় আনুন, আইন প্রয়োগ, দেশের প্রচলিত আইনে বিচার করুন এবং অবৈধ পরিবর্তিত সম্পদ জব্দ করে প্রয়োজনে সেটা রাষ্ট্রীয় কোষাগারে আনার ব্যবস্থা করুন। তাহলে অন্য অপরাধীরাও ভয় পাবে এভাবে রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করে নিজেদের কবজায় নিয়ে যেতে। ভালো থাকবেন দর্শক, কথা হবে আবার কোনো বিষয় নিয়ে।